ওকে, আমরা ফেসবুক থেকে লাইভে আছি, ওয়েব অ্যাপ থেকেও লাইভ চলে আসবে। দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ, এখন আশা করি ওয়েব অ্যাপ থেকেও লাইভ চলে গেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমরা ওয়েব অ্যাপ এবং ফেসবুক থেকে দুই জায়গা থেকে লাইভে আছি। ওকে, চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা গতি অধ্যায়ের ষষ্ঠ ক্লাসটা করব। তো আশা করি তোমাদের এর আগে যে ক্লাসগুলো আমরা এই অধ্যায়ের করছি সেই ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে তুমি করছো এবং বাসায় অবশ্যই অবশ্যই নিজে প্র্যাকটিস করছো। তুমি যদি বাসায় নিজে পড়াশোনা না করো তাহলে আমি যত ভালো পড়াই না কেন, লাভ কিন্তু একেবারে শূন্য। তো বাসায় অবশ্যই নিজের পড়াশোনা করতে হবে, বাসায় অবশ্যই নিজের প্র্যাকটিস করতে হবে, বুঝছো? যারা প্র্যাকটিস করতেছো, যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করতেছো, তারা কিন্তু আমার ফেভারিট স্টুডেন্ট। আর যারা পড়াশোনা করতেছো না, তাদের কিন্তু আমি মনে করো দুই চোখে দেখতেই পারবো না আর কি, বুঝতে পারছো? পড়াশোনা করতে হবে, যা পড়াবো সেটা অবশ্যই বাসায় পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। ওকে, একটা হোমওয়ার্ক দিছিলাম, এটা চেষ্টা করছো? একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল গত ক্লাসে, সেই হোমওয়ার্কটা তোমাদের করতে বলা হয়েছিল, চেষ্টা করছো? অনেকে করছো, বাট ম্যাক্সিমাম করো নাই। যারা করো নাই তারা জিরো জিরো। কেন? কারণ তোমাদের বুদ্ধি, আল্লাহ তাআলা একটা বুদ্ধি দিছে না, মাথায় ব্রেন দিছে না, সেইটা তোমরা খাটাওই নাই, একেবারে ইউজ করো নাই। তুমি যদি প্রবলেমটা সলভ করতা, বা সলভ করে পারতে হবে এমন না, সলভ করার জন্য তুমি যদি ট্রাই করতা তাহলে তোমার ব্রেন কাজ করতো, চিন্তা করতো। এই চিন্তা করতে শেখানোটাই হচ্ছে টিচারের কাজ। আমি তোমাকে 10টা ম্যাথ করে দিয়ে কোনো লাভ নেই, আমি তোমাকে 10টা সৃজনশীল প্রশ্ন করে দিলাম, কোনো লাভ নেই। 10টার মধ্যে থেকে তুমি কমন পাবা, গ্যারান্টি নাই। আমি তোমাকে একটা প্রবলেম দিলাম, ওই প্রবলেমটা তোমাকে সলভ করতে বললাম, তুমি ওই প্রবলেমটা নিয়ে চিন্তা করলা, চিন্তা করলা, ভাবলা, ট্রাই করলা, ভুল করো ঠিক করো যাই করো ট্রাই করছো, এই যে তুমি খাটছো, তুমি চিন্তা করছো, এটাই আসলে দরকার। এটাই পরীক্ষার হলে তোমাকে সাথ দিবে, এটাই পরীক্ষার হলে তোমাকে আগায় নিয়ে যাবে, অন্যদের থেকে তোমাকে সামনে আগায় নিয়ে যাবে। নিজে যদি হাঁটতে না জানো, নিজে যদি দৌড়াইতে না জানো, আমি কিন্তু ঠেলে বেশি দূর নিতে পারবো না, টিচার কিন্তু ঠেলে তোমাকে বেশি দূর নিতে পারবে না। যারা প্রথম থেকে যুক্ত আছো তারা অবশ্যই পড়ার সিস্টেমটা ভালো করে বুঝবা। পড়ার সিস্টেম কি? টিচার পড়াবে, টিচার ক্লাসে করাবে, প্রশ্ন তুলে সলভ করবে, সেটা দেখে দেখে আমি তুলবো, এটা কি পড়ার সিস্টেম? না। পড়ার সিস্টেম হচ্ছে টিচার যা পড়াইলো ওটা পরবর্তীতে বাসায় নিজে একবার দেখে নিজে নিজে প্রবলেমগুলো সলভ করতে পারাটাই হচ্ছে আসলে শেখার সিস্টেম। তো এই সিস্টেম অনেকে বুঝো না, অনেকে সিস্টেম ঠিকঠাকভাবে জানো না বলে তোমাদের রেজাল্ট কিন্তু খারাপ হয়, এবং সামনে দেখবা হবে। আমার কথা শুনবা, আমি যেভাবে চলতে বলবো ওইভাবে চলবা, তাহলে দেখবা রেজাল্ট ভালো হবে, বুঝছো? বাসায় দেখো, আমি একটা মাত্র হোমওয়ার্ক দিছিলাম, তুমি যদি এতদিন বসে দেখো, আগের যে ক্লাসটা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু নির্বাচনের জন্য বন্ধ ছিল ক্লাস, ঠিক আছে? তারপরে আজকে ক্লাস, অনেক দিন পরে, তাই না? তো এর মধ্যে তুমি একটা হোমওয়ার্ক করার যদি সময় না পাও, তাহলে এটা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক, এবং তোমার জন্য মনে করো এটা অশনি সংকেত, কারণ তোমার রেজাল্ট কিন্তু খুবই খারাপ হবে এই কাজগুলো যদি তুমি করো। তো আশা করব প্রবলেমটা সলভ করার ট্রাই করছো, ঠিক আছে? আমি তো ক্যামেরার ওই পাশে গিয়ে দেখতে পারতেছি না তুমি কি করছো, বাট আশা করব যে তুমি পজিটিভ লাইনে আসো, তুমি নেগেটিভ দিকে যাও নাই, ঠিক আছে? তো চলো, যারা ট্রাই করছো তাদেরকে খুবই 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 ধন্যবাদ। যারা ট্রাই করছো, পারতে হবে এমনটা না, জাস্ট ট্রাই করলেই হবে, ঠিক আছে? আর যারা ট্রাই করো না তাদের একেবারে তিরস্কার, বুঝছো? আসো, একটা গুলি
5 সেন্টিমিটার পুরুত্বের দুটো তক্তা ভেদ করে। এই ভেদ করে মানে কি, কেবলমাত্র ভেদ করতে পারে। অর্থাৎ গুলিটা যখন দুটো তক্তা ভেদ করে, তক্তা ভেদ করলে তার বেগ কমে যাবে, কারণ তক্তার মধ্যে গুলি বাধা পাবে। বাধা পাইলে কি হয়, বেগ কমে যায়। তাহলে যখনই দুটো তক্তা ভেদ করে বের হয়েছে গুলিটা, তখন তার কোনো বেগ নাই। এবং বলা হচ্ছে পৃথকভাবে গুলিটি 20 সেন্টিমিটার পুরুত্বের আরও একটা দেওয়াল ভেদ করতে পারে পৃথকভাবে। ওই গুলিটা 20 সেন্টিমিটার পুরুত্বের একটা দেওয়াল ভেদ করতে পারে। এখন আমি এই দেওয়ালের সামনে একটা তক্তা রাখছি, তখন যদি গুলিটা ছোড়া হয়, তাহলে দেওয়ালের মধ্যে গুলিটা কতটুকু প্রবেশ করবে, এটাই তো আমাদের বের করতে হবে, তাই না? অনেকে বলতো ভাই দেওয়ালের সামনে তক্তা রাখছি, একটা তক্তা রাখছি, তো একটা তক্তা রাখলে দেওয়ালের মধ্যে ভেদ করবে কেন? অবশ্যই দেওয়ালের মধ্যে ভেদ করবে। কেন করবে বলো? কারণ দুটো তক্তা ভেদ করতে পারে, অর্থাৎ গুলিটা দুটো তক্তা ভেদ করার পরে বেগ শূন্য হয়। তাহলে একটা তক্তা ভেদ করার পরে কি বেগ শূন্য হয়? না। তাহলে একটা তক্তা ভেদ করার পরে বেগ থাকে, ওই বেগ নিয়ে গুলিটা দেওয়ালের মধ্যে প্রবেশ করবে। কতটুকু প্রবেশ করবে, এটাই আমাদের বের করতে বলছে। তো চলো আমরা ট্রাই করি। আসো, বলো তো ম্যাথটা করার জন্য বোঝার জায়গাটা কোথায়, কোন জায়গাটা বুঝতে হবে? আমি কিন্তু এই হিন্টসটা গত ক্লাসে দিয়ে দিছিলাম। বোঝার জায়গাটা হচ্ছে দেওয়াল আলাদা, ক্ষেত্র আলাদা, তক্তা আলাদা, মন্দন আলাদা। তক্তার ক্ষেত্রে এক মন্দন, দেওয়ালের ক্ষেত্রে আর একটা মন্দন। তক্তার ক্ষেত্রে বাধাদানকারী বল যা, দেওয়ালের ক্ষেত্রে তো তা না। বুঝতে পারছো? তা না। অনেকে ভাই কেন না? আরে তক্তা কত? 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, দেখো 5 সেন্টিমিটার পুরুত্বের তক্তা, তার মানে টোটাল 10 সেন্টিমিটার তক্তা, 10 সেন্টিমিটার টোটাল ভেদ করার পরে গুলির বেগ শূন্য। দেওয়াল কত? 20 সেন্টিমিটার, তাহলে ওই গুলিটা 20 সেন্টিমিটার দেওয়াল ভেদ করার পরে বেগ শূন্য। তাহলে দুই ক্ষেত্রে, এক ক্ষেত্রে 10 সেন্টিমিটার আর এক ক্ষেত্রে 20 সেন্টিমিটার ভেদ করার পরে বেগ শূন্য। তাহলে দুই ক্ষেত্রে কি মন্দন একই রকম? না, দুই ক্ষেত্রে মন্দন অবশ্যই আলাদা। বলো এটা বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে চলো আমরা বের করবো। আমি তোমাকে ম্যাথ করার হিন্টস দিয়ে দিয়েছিলাম তোমাকে গত ক্লাসে। আলাদা আলাদা ক্ষেত্র, আলাদা আলাদা মন্দন, এটা তো ভাই কমন সেন্স। একটা মাটির দেওয়ালের মধ্যে বাধাদানকারী বল যা, একটা ইটের দেওয়ালে, একটা কাঠের তক্তায়, তাই কি হবে? অবশ্যই না। ক্ষেত্র আলাদা, মন্দন আলাদা। আসো, তাহলে এই হচ্ছে একটা তক্তা, এই আর একটা তক্তা, দুটো তক্তা মিলে 10 সেন্টিমিটার। একটা বুলেট, এই যে বুলেটটা, বুলেটের আদিবেগ ইউ, এই ইউ আদিবেগ নিয়ে বুলেটটা এই যে দেওয়ালের মধ্যে যাচ্ছে, দেওয়াল তো না, তক্তার মধ্যে যাচ্ছে। তক্তা বাধা দিবে, বাধা দিলে বেগ কমবে কমবে কমবে, একটা সময় গিয়ে যখন এই তক্তা ভেদ করে বের হচ্ছে, তখন বেগ জিরো। বা তক্তা ভেদ করার পরে বেগ যে জিরো হবে, এটা তো কোথাও বলে নাই। বলছে এই লাইনের অর্থই হচ্ছে এটা, 5 সেন্টিমিটার পুরুত্বের দুটি তক্তা ভেদ করে, মানে কেবলমাত্র ভেদ করে, অর্থাৎ ভেদ করার পরে বেগ শূন্য হয়। ওকে, তক্তার ক্ষেত্রে এই মন্দনকে আমি বললাম A1। আসো তো আমরা তক্তার ক্ষেত্রে মন্দন A1টা একটু বের করে ফেলি। খুবই সহজে বের করা যাবে। সূত্রটা কি? এখানে কি টি এর কথা আছে? নেই, টি এর কথা নেই। আদিবেগ, শেষ বেগ, মন্দন, সরণ। তাহলে সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, মন্দন হলে কি লিখি? -2as। কেন ভাই আপনি এই সূত্রটা লিখলেন? কারণ আমার টি নাই, টি এর কোনো নামগন্ধ নাই, তো টি বাদ দিয়ে সূত্র এটা। এবার আসো আমি এখানে মান বসাবো, ভি এর মান 0, ইউ আদিবেগ ইউ স্কোয়ার। ভাই ইউ এর মান কত? ইউ এর মান জানি না, জানার দরকারও নেই। ইউ স্কোয়ার -2, এর জায়গায় A1, এস এর জায়গায় 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে মিটার করে কেমনে? 100 দিয়ে ভাগ দিয়ে। তো 10কে মনে মনে 100 দিয়ে ভাগ দাও, ভাগ দাও, তাহলে 0.10। বুঝতে পারছো? 10 সেন্টিমিটার মানে 10 ভাগ 100 মিটার, তার মানে 0.10 মিটার। ওকে, তো সেটা বসে দিলাম। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 2 গুণ এটা, দেখো 2 গুণ এটা করলে 0.20 A1 ইউ স্কোয়ার। তাহলে অতএব A1 হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.20। এটা A1। এটা
তক্তার ক্ষেত্রে মন্দন। এবার আসো দেখি তো আমরা দেওয়ালের ক্ষেত্রে মন্দনটা বের করি। দেওয়াল, এই যেটা হচ্ছে দেওয়াল, দেওয়ালের পুরুত্ব 20 সেন্টিমিটার। ওই একই বুলেট, একই গুলি, তাহলে একই গুলি কত বেগে প্রবেশ করবে? ইউ বেগে, বাধা পাবে, বেগ কমবে, বাধা পাবে, বেগ কমবে, ভেদ করার পরে বেগ 0। তাহলে এই ক্ষেত্রে মন্দন A2, এই ক্ষেত্রে A1, এই ক্ষেত্রে মন্দন A2। মন্দন আলাদা, ক্ষেত্র আলাদা, দেওয়াল আলাদা, মন্দন আলাদা। তাহলে এবার দেখি তো আমরা দেওয়ালের ক্ষেত্রে মন্দনটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2AS, 2AS। তাহলে ভি স্কোয়ার মানে 0, ইউ স্কোয়ার মাইনাস 2A2S। তাহলে 2A2S এর মানটা বসাই দিই, এস এর মানটা হচ্ছে 0.20। তাহলে এখানে 2 গুণ 2, 2 গুণে 4, তাহলে 0.40A2 নিয়ে আসলাম এই পাশে, দিয়ে ইউ স্কোয়ার। তাহলে অতএব A2 হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.40। বলো এর চেয়ে সহজ জিনিসের আছে? কি করলাম? তক্তার ক্ষেত্রে মন্দন, দেওয়ালের ক্ষেত্রে মন্দনটা বের করলাম। এবার কি বলছে? এবার বলছে দেওয়ালের সামনে এবার একটা তক্তা আছে। তাহলে এবার আসো আমরা চিত্র আঁকি। দেওয়ালের সামনে এবার একটা তক্তা আছে, এই যেটা হচ্ছে দেওয়াল, এই দেওয়ালের সামনে এখানে তক্তা আছে একটা, এই যে একটা তক্তা আছে দেওয়ালের সামনে। তো দেওয়ালের সামনে যদি একটা তক্তা থাকে, একটা তক্তার পুরুত্ব কত? 5 সেন্টিমিটার। এইবার বুলেটটাকে ছোড়া হয়েছে, বুলেটটা কত বেগে প্রবেশ করবে? ইউ বেগে। তুমি বলো তক্তার মধ্যে বুলেটটা বেঁধে থাকবে? অবভিয়াসলি না। কেন? কারণ বুলেট তো দুটো তক্তা ভেদ করতে পারে, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, টোটাল 10 সেন্টিমিটার ভেদ করতে পারে। তো এখন যদি একটা তক্তা রাখা হয়, তাহলে এই তক্তাটা ভেদ করে, এই তক্তাটা ভেদ করে যখন বের হবে তখন তো ভাই বেগ শূন্য হবে না। কি বোঝো? কমন সেন্স। দুটো তক্তা 10 সেন্টিমিটার, 5 5 10 সেন্টিমিটার ভেদ করতে পারে, তারপরে বেগ শূন্য হয়। তাহলে আমি যদি একটা তক্তা সরাই নি, জাস্ট একটা তক্তা, তাহলে ওই একটা তক্তা ভেদ করার পরে তো বেগ শূন্য হয় না, তখন তো ভাই বেগ থাকে। তাহলে একটা তক্তা ভেদ করার পরে বেগ থাকে, এইখানে তার বেগ থাকবে, এই যে এইখানে তার বেগ থাকবে। সেই বেগটা কত আমি কি জানি? এখানে যে বেগটা থাকবে সেই বেগটা কত এটা কি আমি জানি? বলো না। যেহেতু জানি না, তাহলে একটা কাজ করি, এখানে বেগটাকে আমি ধরি V1, ধরলাম বেগটা V1। এইবার তাহলে বেগ আছে V1, এই বেগ নিয়ে এবার সে দেওয়ালের মধ্যে প্রবেশ করবে। দেওয়ালের মধ্যে প্রবেশ করে ধরো বুলেটটা এখানে এসে থেমে গেল, থেমে গেল মানে বেগ কত হলো? 0। তাহলে তক্তাতে ভেদ করছে 5 সেন্টিমিটার, দেওয়ালে কতটুকু ভেদ করছে ভাই জানি না। দেওয়ালে এতটুকু ভেদ করছে, তুমি জানো এতটুকু কত? এতটুকু কত তুমি জানো? ওটাই তোমার বের করতে হবে। অনেকে বলতে ভাই দেওয়ালের মধ্যে না 20 সেন্টিমিটার ভেদ করে, তাহলে তুমি কিছু বুঝো নাই। যদি এই প্রশ্ন করো তাহলে তুমি কিছু বুঝো নাই। আমি দেওয়ালে যখন গুলিটা ছুটছিলাম তখন 20 সেন্টিমিটার ভেদ করার পরে বেগ শূন্য হয়। এই দেওয়ালের সামনে কিছু ছিল? দেওয়ালের সামনে আর কিছু ছিল না, তাহলে ইউ বেগে প্রবেশ করে দেওয়াল ফুঁড়ে বের হয়ে গেছে। কিন্তু আমি যদি এই দেওয়ালের সামনে আর একটা তক্তা রাখি, তাহলে দেওয়ালের মধ্যে কেমনে 20 সেন্টিমিটার ভেদ করবে? তার সামনে একটা তক্তা রাখছি, তাহলে তক্তা ভেদ করবে, তারপরে দেওয়াল। শুধু দেওয়াল থাকলে দেওয়াল ভেদ করতে পারতো, কিন্তু সামনে তক্তা, তাহলে দেওয়াল কি পুরোটা ভেদ করতে পারবে? বুঝো? এই তো বুঝে গেছে, গুড। তাহলে দেওয়ালের মধ্যে যেটুকু ভেদ করতে পারবে আমি জানি না তো কত, এটাই আমরা বের করতে চাই, এস পরিমাণ, এটাই আমরা বের করতে চাই। বুঝছো? তাহলে এবার প্রথমে তক্তার হিসাব, তারপরে দেওয়ালের হিসাব। বলো তো এবার হিসাবটা করব কিভাবে? কি কি পয়েন্ট কোথায়? ম্যাথ করার কি পয়েন্ট, মানে কোন জায়গাটা বুঝতে হবে? দুইবার হিসাব করতে হবে, একবার তক্তা একবার দেওয়াল। তক্তার হিসাব যখন করবা তখন তক্তার মন্দন দিয়ে, এই যে তক্তার মন্দন, আর যখন দেওয়ালের হিসাবটুকু করবা এই যে দেওয়ালের মন্দন দিয়ে। বুঝতে পারছো? এই কারণে আমরা প্রথমে তক্তার এবং দেওয়ালের মন্দনটা বের করে রাখছিলাম, যে পরে আমাদের এটা লাগবে। তাহলে যখন আমি এই তক্তা অংশটুকুর হিসাব করব তখন A1 দিয়ে, A1 এর মান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.20,
আর যখন দেওয়ালের মধ্যে হিসাব করব তখন A2 দিয়ে ইউ স্কোয়ার 0.40, তক্তার মন্দন দেওয়ালের মন্দন, ডান। আচ্ছা আসো তো তাহলে তক্তার অংশটা আমরা হিসাব করি, দেখি তো ইউ বেগ নিয়ে প্রবেশ করার পরে এই 5 সেন্টিমিটার পুরুত্বে তক্তা ভেদ করে বেগ V1টা কত হয়, এটা আগে বের করি তো। আসো তাহলে তক্তার অংশ, তক্তার ক্ষেত্রে আসো তাহলে সূত্র তো মূল সূত্রটা লিখে ফেলবা আগে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2AS, তারপরে বসাবা, দেখে দেখে বসাবা। ভাইয়া চিত্র কথা বলবে, তোমার সাথে চিত্র কথা বলবে। যে ম্যাথ করার জন্য এভাবে চিত্র আঁকতে পারে না, যে ম্যাথ করার জন্য এভাবে চিত্র আঁকতে পারে না, সে ম্যাথ পারে না, ঠিক আছে। কেউ যদি চিত্র আঁকা বাদ দিয়ে শুধু ম্যাথ করা শুরু করে, ও দুনিয়ার সবচেয়ে বড় ব ল দ বলদ হওয়া যাবে না। বুঝে শুনে হিসাব করতে হবে। চিত্র না এঁকে ম্যাথ করতেছি হবে? আর চিত্র না আঁকলে চোখের সামনে ভাসবে কিভাবে জিনিসগুলা? তাহলে ভি স্কোয়ার শেষ বেগ, তুমি বলো এইটুকু অংশের জন্য, এইটুকু অংশ হিসাব করে তুমি বলো, দেখে বলো শেষ বেগ কত, কত শেষ বেগ V1, তাহলে এখানে হবে V1 স্কোয়ার। আদি বেগ কত, আদি বেগ ইউ স্কোয়ার মাইনাস 2 এর জায়গা হবে A1 আর এস এর জায়গা হবে কয় সেন্টিমিটার, দেখো দেখো 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারকে 5কে 100 দিয়ে ভাগ দাও, তাহলে 0.05, এই যে বসালাম। আচ্ছা A1 এর মান তো ভাই আমি জানি, হ্যাঁ বসাবো, A1 এর মান বসাই দিব। A1 এর মান এবার বসাই দিব, দেখি V1 স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2A1, A1 মানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.20 ইন্টু 0.05, A1 এর মানটা বসালাম। তাহলে দেখো তো কত আসে, এটা ইউ স্কোয়ার মাইনাস, ক্যালকুলেটার লাগেও না, আমি মনে মনে হিসাব করতে পারি, দেখবা 2 ইন্টু 0.05, তার মানে 5 দুগুণে 10, মানে 0.10, 0.20 মানে ইউ স্কোয়ার বাই 2 হবে। যারা বুঝনি তাদের জন্য যে ক্যালকুলেটর, 2 ইন্টু 0.05, তারপরে নিচে 0.20, তাহলে ভাগ 0.20, তাহলে 0.5 মানে হাফ, অর্থাৎ ইউ স্কোয়ার বাই 2 হাফ। তাহলে ইউ স্কোয়ার থেকে ইউ স্কোয়ার বাই 2 বিয়োগ করো, 1 থেকে হাফ বিয়োগ করো, 1 থেকে হাফ কত থাকে, ইউ স্কোয়ার বাই 2। তো ভাই ইউ এর মান কত, ইউ এর মান আমি জানি না, জানার দরকারও নেই, আমার এই V1 স্কোয়ারের মানটা পাইলেই হবে, এটা হইলেই হবে। যে ভাই আমার না V1 লাগবে, V1 দরকার নেই, V1 স্কোয়ার পাইলেই হবে, কারণ V1 স্কোয়ার জানলে আমরা V এমনিই পাবো। তাহলে তক্তার ক্ষেত্রে এটা গেল। এইবার বলো কার ক্ষেত্রে, এবার হচ্ছে দেওয়ালের ক্ষেত্রে। দেওয়াল, দেখি আমাদের টার্গেট হচ্ছে দেওয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে এস বের করা। তাহলে দেওয়ালের ক্ষেত্রে সূত্রটা লিখিত, শেষ বেগ ভি স্কোয়ার আদি বেগ ইউ স্কোয়ার মাইনাস 2AS। বলো তো শেষ বেগ কত, বলো দেওয়াল অংশের জন্য শেষ বেগ, দেখে বলো। এই যে এবার এটুকু নিয়ে হিসাব, দেওয়াল অংশের জন্য শেষ বেগ V0, আদি বেগ V1 স্কোয়ার, বুঝছো? এই যে আদি বেগ, এই অংশের জন্য আদি বেগ এই যেটা V1, তাহলে V1 স্কোয়ার মাইনাস 2, এর জায়গা হবে A2, তক্তার জন্য তক্তার হিসাবে মন্দন A2 আর S। এবার এসটা বের করতে চাই। আচ্ছা এসটা যদি বের করতে চাই তাহলে 2A2S ইকুয়াল টু V1 স্কোয়ার, V1 এর স্কোয়ার। আমি এস বের করতে চাই, তাহলে এস ইকুয়াল টু হবে, দেখো V1 স্কোয়ার মানে এই যে V1 স্কোয়ার মান বসাই দিলাম, ইউ স্কোয়ার বাই 2 বসাই দিলাম। আমি চাই এস, তাহলে 2A2 নিচে চলে গেল, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 দুগুণে 4, 4A2 মানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.40। কত সুন্দর কোশ্চেন। এবার ইউ স্কোয়ার কাটাকাটি, 0.40 উপরে ডিভাইডেড বাই 4, 0.10 মিটার, অথবা 100 দিয়ে গুণ করো 10 সেন্টিমিটার। তাহলে দেওয়ালের মধ্যে বুলেটটা 10 সেন্টিমিটার প্রবেশ করবে, বুঝছো? বোঝা গেছে? তাহলে ম্যাথের আরেকবার একটু সারমর্ম বলে দিই, শোনো। তক্তার অংশ থেকে তক্তার মন্দন বের করছি, দেওয়ালের অংশ থেকে দেওয়ালের মন্দনটা বের করছি, তারপরে দেওয়ালের সামনে আছে তক্তা,
তক্তা ভেদ করার পরে বেগ v1 কত সেইটা বের করলাম। তক্তার হিসাব যখন করব তখন তক্তার মন্দন বসাবো, দেওয়ালের হিসাব যখন করব তখন দেওয়ালের মন্দন a2 বসাবো, দিয়ে হিসাব করলাম। সময় নাই, সময়ের কোনো নামগন্ধ নাই, সুতরাং সময় বাদ দিয়ে যে সূত্রটা সেটা ব্যবহার করলাম। বলো এর চেয়ে সহজ কিছু হইতে পারে? অনেকে বলতে ভাই ম্যাথটা অনেক বড়, বড় হইতে পারে বাট সহজ তো, জাস্ট কয়েকটা স্টেপ, জাস্ট কয়েকটা ধাপ, বোঝা গেছে? জাস্ট কয়েকটা ধাপ, তো ধাপে ধাপে সুন্দর করে আগাবা সামনের দিকে, দেখবা ম্যাথ হয়ে গেছে। তাহলে সুন্দর একটা ম্যাথ প্রবলেম করে ফেললাম। ওকে ডান। তাহলে এবার আসো একটা সহজ ম্যাথ করি, এবার একটা সহজ ম্যাথ করব। 2 নম্বর বলা হচ্ছে একটি বুলেট কোনো গাছে 400 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে, এত বেগে প্রবেশ করে 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে আসে। গাছের মধ্যে বুলেটের মন্দন 1 × 10⁴ মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে গাছটির পুরুত্ব কত? বলো পারা যাবে? অবশ্যই পারা যাবে, এটা আরো সহজ ম্যাথ, এক ধাপের ম্যাথ, একটা স্টেপ। এটা একটা গাছ, এই যে ধরো এটা একটা গাছ, ঠিক আছে? এই গাছটাকে লক্ষ্য করে একটা বুলেট ছোড়া হয়েছে, এই যে বুলেট ছোড়া হয়েছে। তো বুলেটটা যখন গাছে প্রবেশ করে তখন বেগের মান 400 মিটার পার সেকেন্ড। গাছের মধ্যে বুলেটের বেগ বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে, বাধা পাবে, বেগ কমবে, মন্দন হবে। তো যখন গাছটা ফুঁড়ে বুলেটটা যখন বের হয়ে আসে তখন বুলেটের বেগ ভি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তখন বুলেটের বেগ ভি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এবার বলা হচ্ছে গাছের মধ্যে বুলেটের যে মন্দন ছিল সেই মন্দনের মান হচ্ছে 1 × 10⁴ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মন্দনের সম্মুখীন হয়েছে। তাহলে গাছের পুরুত্ব কত? গাছের পুরুত্ব মানে কি? বুলেট যতটুকু পথ অতিক্রম করছে সেটাই তো গাছের পুরুত্ব, এস। এটাই আমাদের বের করতে হবে না? শেষ তো ম্যাথ। বলো সময়ের নামগন্ধ আছে? সময় নাই, আদিবেগ, শেষ বেগ, মন্দন, সরণ, সময় নাই। তাহলে সূত্র আমরা জানি v² = u²। বলো মন্দন না ত্বরণ? কিভাবে বুঝবো? বেগ 400, বেগ কমে 50, তাহলে বেগটা তো কমছে, তো কমলে কি হয়েছে? মন্দন। তাহলে v² = u² - 2as। ওকে, এইবার শেষ বেগ v 50, আদি বেগ u 400 -2a, এর মান 1 × 10⁴। বাকি থাকলো কার মান? এস এর মান। এবার এস এর মানটা বের করতে হবে। বলো এস এর মানটা বের করতে পারবো কিনা? এইটুকুকে এই পাশে নিয়ে যাই, তাহলে 1 × 10⁴ এস, আর এই পাশে তখন থাকবে 400² - 50²। এটাকে এই পাশে নিলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো এখান থেকে এবার এস বের করা যাবে। এস কে হিসাব করবে? ক্যালকুলেটর। আসো, 400² বিয়োগ 50² ভাগ এটা, তাহলে 2 × 1 এক্সপোনেনশিয়াল ফাংশন 4, মানে 1 × 10⁴। তাহলে 7.875 এত মিটার। ঠিক আছে, বিশাল মোটা গাছ, 7.875 এত মিটার। এটা হচ্ছে গাছের পুরুত্ব। বলো হয়েছে কিনা?
ভাই এটা তো আগেরটার চেয়ে আরো সহজ। হ্যাঁ সহজ তো, সহজ কঠিন বলে কিছু নেই, সবই সহজ। ঠিক আছে, সবই সহজ, বুঝলে সবই সহজ। সহজ কঠিন ব্যাপারটা আপেক্ষিক। যে কিছুই পারে না তার জন্য সবই কঠিন, আর যে পড়াশোনা করে, যে নিজে প্র্যাকটিস করে, নিজে চেষ্টা করে, তার জন্য সবই সহজ। বুঝছো? ওকে, এবার আসো 3 নম্বর। এবার খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব আমরা। বলা হচ্ছে একটি রানওয়ের দৈর্ঘ্য, রানওয়ে বুঝো, একটি রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার। বিমান উড্ডয়নের জন্য যে রানওয়ে তার দৈর্ঘ্য 100 মিটার। ওই রানওয়ে থেকে বিমান উড্ডয়নের জন্য 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে 216 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে হয়। প্রশ্ন হচ্ছে বিমান এই রানওয়ে থেকে নিরাপদে উড্ডয়ন করতে পারবে কি? বিমান এই রানওয়ে থেকে নিরাপদে উড্ডয়ন করতে পারবে কি? উড্ডয়ন করতে পারবে কি, এটা হচ্ছে কোশ্চেন। এরপর আরেকটা কোশ্চেন আছে, আমরা এইটা আগে যাচাই বাছাই করব। একটা বিমান, বলো বিমান ইঞ্জিন চালুর সাথে সাথে, একটা বিমান ইঞ্জিন চালুর সাথে সাথে কি টেক অফ করতে পারে? ধরো এই যে বিমান এখানে আছে, সাথে সাথে সাই করে উপরে উঠে যায় না। কি হয়, বিমানটা স্থির অবস্থা থেকে আস্তে 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 বেগ বাড়ে, তারপরে টেক অফ করে, তাই না? অর্থাৎ বিমানটা উড্ডয়নের জন্য একটা রানওয়ে লাগবে। এই রানওয়েতে দৌড়ায়ে বেগ, পর্যাপ্ত বেগ অর্জন হবে, অনেক বেশি বেগ অর্জন হবে, তারপরে আকাশে উড়ে যাবে। তো আমি একটু চিত্র আঁকি, তাহলে সুন্দর করে বোঝা যাবে। এইটা হচ্ছে রানওয়ে। এই রানওয়ে থেকে মনে করো যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান এটা উড্ডয়ন করবে। এই যে বিমানটা আঁকলাম, এই বিমানটা উড্ডয়ন করবে। ওকে, তো বিমানটা ভূমিতে আছে। বিমানের যে পাইলট সে কি করছে, বিমানটাকে স্টার্ট দিচ্ছে। দেওয়ার পরে দেখবা বিমানটা আস্তে 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 তার বেগ বাড়বে, বেগ বাড়বে। তারপরে যখন সে পর্যাপ্ত বেগ অর্জন করতে পারবে, বেগের মান উড্ডয়নের জন্য পর্যাপ্ত হবে, তখন টেক অফ করে উড়ে চলে যাবে। উড়ে চলে গেলে আর আমার গতির হিসাব নেই। আমার গতির হিসাব হচ্ছে রানওয়েতে যতক্ষণ দৌড়াচ্ছে ততক্ষণ আমার হিসাব। তাহলে বিমানটা যখন স্টার্ট দেওয়া হয় তখন কি স্থির অবস্থা থেকে u0। এবার বিমানটা কি করছে, ত্বরণে চলছে, তার মানে বেগ বাড়ছে। অবভিয়াসলি বেগ তো বাড়াইতে হবে। বিমানটা উড্ডয়নের জন্য মানে টেক অফ করার জন্য 216 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে হবে। এই বেগ যদি অর্জন করতে না পারে তাহলে বিমানটা উড্ডয়ন করতে পারবে না, আকাশে উড়ে যেতে পারবে না। ঠিক আছে, ধরো চলতেছে বেগ অর্জন করলো 200 কিলোমিটার পার আওয়ার। না, 200 কিলোমিটার পার আওয়ার যখন অর্জন করবে তখন উড্ডয়ন করতে পারবে না। 205 না, 210 না, 216, হ্যাঁ, তখনই টেক অফ করবে। তাহলে ত্বরণ নিয়ে চলে, বেগটা তার বাড়তে হবে। ত্বরণের মান দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ধরো এখান থেকে উড্ডয়ন করলে, যে এখান থেকে টেক অফ করতেছে, এখান থেকে বিমানটা টেক অফ করবে। ধরো এই যে এখানে এসে বিমানটা টেক অফ করছে, এই যে বিমানটা উড়ে চলে গেছে। বলো বুঝলা কিনা? তাহলে যখন এখানে পৌঁছাইছে তখন তার অর্জিত বেগ, শেষ বেগ ভি 216 কিলোমিটার পার আওয়ার। দেখো ত্বরণের মানটা মিটার পার সেকেন্ড স্কয়ার এককে দেওয়া আছে, আর এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আবার রানওয়ের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, ভি কে
কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করি, ভি 216 কিলোমিটার পার আওয়ার। তো গত ক্লাসে তোমাকে দেখাইছি কিভাবে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। 216 1000 দিয়ে গুণ দিতে হবে, আর 3600 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে 216 গুণ 1000 ভাগ 3660, এত মিটার পার সেকেন্ড বেগটাকে উড্ডয়নের জন্য অর্জন করতে হবে। তা আমাদের কি প্রশ্ন করছে, আমাদের প্রশ্ন করছে এই রানওয়ে থেকে বিমানটা নিরাপদে উড্ডয়ন করতে পারবে কি। রানওয়ের দৈর্ঘ্য কত, 100 মিটার। রানওয়ের দৈর্ঘ্য কত, 100 মিটার। তাহলে আমরা একটু দেখি আগে যে আদি বেগ 0, শেষ বেগ 216 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস 60 মিটার পার সেকেন্ড। এই ত্বরণে চলে টেক অফ করার জন্য কতটুকু তাকে দৌড়াইতে হবে, কতটুকু তাকে দৌড়াইতে হবে, সেই এসটা আমরা বের করে দেখি। এসটা বের করে যদি দেখি 100 মিটার বা তার কম, তাহলে ঠিক আছে, নিরাপদে উড্ডয়ন করে চলে যেতে পারবে। কিন্তু এস এর মানটা হিসাব করে দেখলাম, ধরো হিসাব করে আসলো 130 বা 140, অর্থাৎ 216 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করার জন্য যতটুকু তাকে রানওয়েতে বিমানটাকে দৌড়াইতে হবে, সেই দূরত্বের মানটা 100 এর বেশি, 130 40 এরকম কিছু একটা আসলো। কিন্তু ভাই আমার রানওয়ে আছে কত, রানওয়ের দৈর্ঘ্য কত, এই যে দেখো রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার। তো রানওয়ের দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে ভাই তো নিরাপদে উড্ডয়ন করতে পারবে না। তাহলে আমরা কি হিসাব করে দেখব, এসটা হিসাব করে দেখব, যে এস হিসাব করে দেখি যে এস কত হইতে হয়। দেখি আসো এসটা আগে হিসাব করি, যে নিরাপদে উড্ডয়ন করার জন্য বিমানটিকে কতটুকু দৌড়াইতে হবে। তাহলে আমরা ধরি স্থির অবস্থা হতে নিরাপদে উড্ডয়নের জন্য বিমানটিকে রানওয়েতে এস দূরত্ব অতিক্রম করতে হবে, এস দূরত্ব অতিক্রম করতে হবে, রানওয়েতে এস দূরত্ব অতিক্রম করতে হবে। সেই এসটা আমরা বের করব। তাহলে এস লাগবে আদি বেগ, শেষ বেগ, ত্বরণ, এস, সময়ের নামগন্ধ নাই। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। আচ্ছা বলো তো প্লাস দিব না মাইনাস দিব, 0 থেকে 60 বেগ বাড়ছে ত্বরণ, তাহলে 2as ভি 60 স্কোয়ার ইউ 0, 2 এর মান 15 ইন্টু এস। তাহলে এস হচ্ছে 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 15 30, তাহলে 60 স্কোয়ার ভাগ 30, 60 স্কোয়ার ভাগ 30, 120 মিটার। আমার কি আর বলতে হবে নাকি তুমি একটু বুদ্ধির বাতি জ্বালাবা, একটু বুদ্ধির বাতি জ্বালাই দাও। রানওয়ের দৈর্ঘ্য আছে 100 মিটার, কিন্তু নিরাপদে উড্ডয়ন করার জন্য অবশ্যই বিমানটিকে দৌড়াইতে হবে 120 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। কিন্তু আমাদের রানওয়ে তো 100 মিটার, তাহলে এই বিমানবন্দর থেকে, এই রানওয়ে থেকে বিমানটি নিরাপদে উড্ডয়ন করতে পারবে না, রানওয়ে চেঞ্জ করতে হবে। দেখবা অনেক এয়ারপোর্টে 2টা 3টা রানওয়ে থাকে। আমাদের বাংলাদেশে ধরো যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে, ওখানে রানওয়ে একটা মনে হয়, কিন্তু অনেক বিমানবন্দরে দেখবা রানওয়ে অনেকগুলা। তো রানওয়ে অনেকগুলা, এই বিমানটাকে তাহলে এই রানওয়েতে উড্ডয়ন করা যাবে না, রানওয়ে চেঞ্জ করে অন্য একটা রানওয়েতে যেতে হবে, যে রানওয়ের দৈর্ঘ্য 120 মিটারের বেশি, সেটাতে যাইতে হবে। 100 মিটার রানওয়ে থেকে কিভাবে উড্ডয়ন করবে, ঠিক আছে? তাহলে তুমি সুন্দর করে লিখবা, কিন্তু রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, তাহলে নিরাপদে উড্ডয়ন হবে না, নিরাপদে উড্ডয়ন হবে না। বোঝা গেছে? এবার এখানে অনেকে একটা প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো এসটা যাচাই করে দেখলেন, কিন্তু আমি যদি এস এর মানটা 100 মিটার ধরে নিয়ে আমি যদি দেখি যে
সে কত বেগ অর্জন করতেছে, এই ভি এর মানটা 60 হয় কিনা। ওকে গুড, সেটাও হবে, কোনো সমস্যা নেই। তোমার বলছে নিরাপদে উড্ডয়ন করতে পারবে কিনা, তো নিরাপদে উড্ডয়ন করার জন্য তার 216 লাগবে, 216 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস 60 মিটার পার সেকেন্ড। তাহলে অনেকে চাইলে এটাও করতে পারো যে ভাই আমি এস এর মানটা 100 ধরে নিলাম, যে ওই রানওয়েতে 100 মিটার ওই দূরত্ব ধরে নিলাম। তাহলে বলো তো 100 মিটার যদি এটা হয়, তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে অর্জিত বেগ ভি সেটা কি 60 হবে না? তখন কিন্তু আবার 60 হবে না, 60-এর কম হবে। তা তখন আমরা কি বলবো, নিরাপদে উড্ডয়ন করার জন্য, টেক অফ করার জন্য বেগ লাগবে 60 মিটার পার সেকেন্ড। কিন্তু ওই রানওয়েতে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে ওই রানওয়েতে তার বেগ 60 মিটার পার সেকেন্ড হচ্ছে না, সুতরাং নিরাপদে উড্ডয়ন করতে পারবে না। তো এভাবেও কিন্তু আমরা যাচাই করতে পারি, বুঝতে পারছো? এভাবেও আমরা যাচাই করে দেখতে পারি। কি ক্লিয়ার? এইবার তাহলে তুমি আমাকে বলো, রানওয়ের দৈর্ঘ্যের কি পরিবর্তন করলে নিরাপদে উড্ডয়ন করতে পারবে? এটা ছিল এর সাথে একটা লেজুর কোশ্চেন, যে রানওয়ের দৈর্ঘ্যের কি পরিবর্তন করলে, রানওয়ের দৈর্ঘ্যের কি পরিবর্তন করলে নিরাপদে উড্ডয়ন সম্ভব, কি পরিবর্তন করলে নিরাপদে উড্ডয়ন সম্ভব, বলো। রানওয়ের দৈর্ঘ্যের কি পরিবর্তন করলে নিরাপদে উড্ডয়ন সম্ভব? 120 মিটার লাগবে, আছে 100 মিটার, তাহলে আরো 20 মিটার বাড়াতে হবে, আরো 20 মিটার রানওয়ে নতুন করে তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে 120, অ্যান্সার হচ্ছে 120 বিয়োগ 100, তাহলে 20 মিটার রানওয়ের দৈর্ঘ্য বাড়াতে হবে, রানওয়ে বাড়াতে হবে। আশা করি বুঝছো, খুবই সহজ কোশ্চেন। আসো নেক্সট, 4 নম্বর বলা হচ্ছে তোমাদের স্কুলের একটা ক্রিকেট ম্যাচে, একজন বোলারের, ক্রিকেট ম্যাচে যারা বলে আছে, তো তাদের একজন বোলারের সর্বোচ্চ রান আপ 10 মিটার, সর্বোচ্চ রান আপ 10 মিটার। বোলারটিকে 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়ে এসে বল নিক্ষেপের আগে 20 কিলোমিটার পার আওয়ার গতি অর্জন করতে হয়, তো প্রশ্ন হচ্ছে সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে, বল করতে পারবে, বলো করো, সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে? করো দেখি এটা কিভাবে করা যায়। রান আপ কি ভাবো, রান আপ কি ভাবো? শাহরিয়া নাফিস বলছে 7 ওভার। কিভাবে 7 ওভার আন্দাজে? বলো, চিন্তা করো। শফিয়া আহমেদ বলছে 0 ওভার, মাইশা বলছে 8 ওভার। ভাই রান আপ কি ভাবো না, ভাবো, চিন্তা করো, ক্রিকেট খেলা দেখছো না, রান আপ কি ভাবো।
আচ্ছা, অনেকে অনেক মন্তব্য করছো আন্দাজে, দেখি কি হয়। শোনো, তুমি দেখছো বোলার যখন বল করে তখন বোলার বোলার কি এরকম এখানে দাঁড়ায় থেকে এভাবে বল ছড়ে না, বল হাতে নিয়ে দৌড়ে এসে বল ছড়ে, দৌড়ে আসে না? এই দৌড়ে আসা দূরত্বটাই রান আপ, দৌড়ে আসা দূরত্বটাই রান আপ। এই যে এটা হচ্ছে রান আপ। এই যে এখানে মনে করো যে স্ট্যাম্প আছে 3টা, আর এইটা হচ্ছে ক্রিকেটের পিচ, এটা হচ্ছে ক্রিকেটের পিচ, ঠিক আছে? এখানে ব্যাটসম্যান আছে, এখানে ব্যাটসম্যান আছে, এই যে ব্যাট নিয়ে বসে আছে, ধরো এখানে ব্যাটসম্যান ব্যাট নিয়ে বসে আছে, ওকে? তো এই হচ্ছে ব্যাটসম্যান, আর বোলার এখান থেকে বলটা ছুড়বে। তো বোলার কি এখানে দাঁড়িয়ে টুপ করে বল ছুড়ে দেয়? বড় বল ছুড়ে দেয় না। বোলার কি করে? বোলার হচ্ছে বলটা নিয়ে একটু পিছনের দিকে যায়, এখানে আসে, এখানে আসার পরে বলটা হাতে নেয়, বলটা হাতে নিয়ে দৌড় লাগায়, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে বলটা ছোড়ে, এখানে এসে বলটা ছোড়ে, ঠিক আছে? এখানে যখন আসবে এখানে এসে এই যে বলটা ছোড়ে আর কি। আমাদের ম্যাথ কিন্তু এইটুকুতে ম্যাথ। বল ছোড়ার পরে কি হবে, ব্যাটসম্যান ছক্কা মারবে না 4 মারবে, ওটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এইটুকুতে, এই যে বলটা ছুটছে। তো বলা হচ্ছে এই বোলারের সর্বোচ্চ রান আপ হচ্ছে 10 মিটার, মানে তাকে 10 মিটার দৌড়ে আসতে হবে আর কি, তার রান আপ 10 মিটার। এখন বলছে বোলারটি 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়ে এসে বল নিক্ষেপের আগে এত গতি অর্জন করতে হয়, তো সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে? আচ্ছা, তার রান আপ হচ্ছে এটা, সে বল ছোড়ার আগে এই গতিবেগ তাকে, এত ত্বরণে এসে এই গতিবেগ তাকে অর্জন করতে হয়, তো সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে? এখানে আরেকটা কথা একটু প্রশ্নে লিখে দেওয়া উচিত ছিল আমার, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। সে মানে বোলার, সে তার রান আপের চেয়ে কম বা বেশি দূরত্ব দৌড়ে আসলে, কম বা বেশি দূরত্ব দৌড়ে আসলে তার বল নো বল হয়, তার বল নো বল হয়, নাও এই কথাটা একটু ক্লিয়ার করে বলে দিলাম। তাহলে স্থির অবস্থা থেকে দৌড়াবে তো, তাই না? বল হাতে নিয়ে দৌড়ানো শুরু করছে, বল হাতে নিয়ে দৌড়াচ্ছে। তো কত ত্বরণ কত? এ হচ্ছে 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাই আসো ত্বরণটাকে আগে একটু ভাঙি। এ 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেকেন্ড স্কোয়ার আছে, ঠিক আছে, সেন্টিমিটারকে জাস্ট মিটার করব। তাহলে সেন্টিমিটারকে মিটার করব কিভাবে? সেন্টিমিটারকে কিভাবে মিটার করব? সেন্টিমিটারকে মিটার করব 100 দিয়ে ভাগ দিয়ে, তাহলে এটা 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো? 100 দিয়ে ভাগ দিলে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু 100 দিয়ে ভাগ দিয়ে ফেলছি তাহলে সেন্টিমিটার নাই, এই যে 120কে 100 দিয়ে ভাগ দিলাম, তাহলে সেন্টিমিটার হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে তার ত্বরণের মান। তাকে যখন বলটা যে ছোড়ে তখন ওই মুহূর্তে, বল ছোড়ার মুহূর্তে স্থির অবস্থা থেকে দৌড়াচ্ছে, ত্বরণ নিয়ে দৌড়াচ্ছে, বলটা যখন ছুড়ে দিল ওই মুহূর্তে তার বেগ অর্জন করতে হয় কত? 20 কিলোমিটার পার আওয়ার গতি অর্জন করতে হয়। এই যে 20 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ড করি তাহলে 20 গুণ 1000 ভাগ 3600, দেখি কত আসে। 20 গুণ 1000 ভাগ 3600, 5.55 মিটার পার সেকেন্ড, এই গতিবেগটাকে অর্জন করতে হয়। এর আগে যে ম্যাথটা করছি না, সেম টাইপের ম্যাথ। দেখো, চিন্তা করো, আদি বেগ দেওয়া আছে, ত্বরণ জানা আছে, শেষ বেগ জানা আছে, তাহলে তুমি দেখো না, চেক করে দেখো না তার রান আপটা কত, সে কতটুকু দৌড়ায় যাচ্ছে সেটা দেখো না, হিসাব করে দেখো না যে কতটুকু দৌড়ায় গিয়ে সে বলটা করতেছে, সেটা একটু চেক করে দেখো। তাহলে তার রান আপটা চেক করে দেখি। ভাই রান আপের দৈর্ঘ্য তো দেওয়া আছে কত?
রান আপের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। এই 10 মিটারের কম দৌড়াইলে বল নো, 10 মিটারের চেয়ে বেশি দৌড়াইলে বল নো। ঠিক আছে, তাহলে হিন্টস কিন্তু দিয়ে দিছি। চিন্তা করো, আমরা রান আপটা চেক করে দেখি তার রান আপটা আসলে কত হইতে হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ত্বরণ কিন্তু দেখো ত্বরণ হচ্ছে প্লাস 2as, ভি 5.555 তার স্কোয়ার, ইউ 0 প্লাস 2a 1.2 ইন্টু এস। তাহলে অতএব এস, আসলে এসের মান বের করি, 5.555 তার স্কোয়ার ভাগ 2 ইন্টু 1.2, 12.85, 12.85 মিটার, যা 10 মিটারের চেয়ে বেশি না। 10 মিটার ছিল সর্বোচ্চ রান আপ, এটা ছিল সর্বোচ্চ রান আপ, তাহলে তার চেয়ে বেশি দৌড়াচ্ছে না সে। তাহলে এই আচ্ছা, সে যদি রান আপের চেয়ে বেশি দৌড়ায় বা কম দৌড়ায় তাহলে তো বল নো হবে। তাহলে 12.85 মিটার দৌড়ায় গেলে তার তো বল নো বল হয়। তাহলে এই দূরত্ব দৌড়ানোর জন্য বল তো নো বল, বল তো নো বল হয়ে যাচ্ছে। বলো তো, বল যদি নো বল হয় তাহলে যে ক্যাপ্টেন সে ওকে বল করতে দিবে? প্রথম বলটা করলো নো বল, পরের বলটা করলো নো বল, তো ওকে আর বল করতে দিবে? ওকে তো বল করতে দিবে না, ওকে তো উঠাই নিবে, এই তোমার বল করা লাগবে না, তুমি ফিল্ডিং করো। তাহলে ওকে আর বল করতে দিবে না। তাহলে ও মানে প্রশ্নটা কি সুন্দর প্যাচ দিছে দেখো, সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে? 1 ওভারও পারবে না, 1 ওভারও বল করতে পারবে না। বুঝতে পারছো? এই প্রশ্নটা পড়ে অনেকের প্রথমে কি মনে হয়েছিল যে ভাই কেমন একটা ম্যাথ এটা, সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে, যত ওভার চাইবে তত ওভার বল করতে পারবে। অথবা খেলায় ধরো একটা নির্দিষ্ট থাকে না যে একজন প্লেয়ার সর্বোচ্চ এত ওভার বল করতে পারবে, তো সে যদি ভালো বল করে তো যত ওভার চাইবে তত ওভার দিবে, সর্বোচ্চ যত ওভার করা যাবে তত ওভারই করবে। 6 ওভার করা গেলে 6 ওভার, 8 ওভার করা গেলে 8 ওভার। কি আমার কথা বুঝছো? কথা কি বোঝা গেছে? তো তোমার প্রথমে এরকম মনে হয়েছিল যে ভাই এটা কেমন ম্যাথ দিল, তো এটাই হচ্ছে কাহিনী। করা শুরু করবা, ম্যাথ করা শুরু করবা, শুরু করলে দেখবা ম্যাথে কোথায় যে প্যাচটা লাগাইছে ওটা খুলে যাবে। তাহলে সে 1 ওভারও বল করতে পারবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ওভারও বল করতে পারবে না, 1 ওভারও বল করতে পারবে না, পারবে না। এই ডান। তাহলে 4 নম্বর ডান। আসো 5 নম্বর। একই স্থান থেকে একটি গাড়ি ও একটি বাইক যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে প্রতিযোগিতা শুরু করে। গাড়ি ও বাইকের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারা একই সময়ে যাত্রা বিন্দুতে পৌঁছালে, যাত্রা বিন্দু না, একই সময়ে শেষ বিন্দুতে পৌঁছালে কতক্ষণ ধরে তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল? কতক্ষণ ধরে তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল? এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে ভাই, বিশাল একটা কোশ্চেন না,
মোটেও বিশাল কোশ্চেন না। প্রশ্নটা পড়ো একবার। একটা বাইক আর একটা গাড়ি প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, ঠিক আছে? আসো তো আমরা একটু চিত্র আঁকি। এই হচ্ছে রাস্তাটা, ঠিক আছে? এই হচ্ছে রাস্তা, এই যে রাস্তাটুকু, এই যে এইটুকু হচ্ছে রাস্তা। রাস্তার এইটা হচ্ছে শুরুর বিন্দু, এখান থেকে যাত্রা শুরু, এখানে গিয়ে যাত্রাটা শেষ হবে। ধরো প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, তুমি তোমার অনেক সময় বন্ধুর সাথে স্কুল থেকে ফেরার পথে বা স্কুলে যাওয়ার পথে অনেক সময় যারা ধরো সাইকেল টাইকেল চালাও, তারা অনেক সময় প্রতিযোগিতা করো না, যে চল দেখি একটা রেস করি, দেখি কে জেতে। তো তোমরা চালানো শুরু করো, আর তারপরে ধরো একটা বাড়ি বা একটা মোড়, সেটাকে তোমরা যাত্রাপথের শেষ বিন্দু ধরে চিন্তা করো যে ওইখানে কে আগে পৌঁছাইতে পারবে সে বিজয়ী হবে, দিয়ে রেস, সাইকেল রেস করো না? অথবা অনেক সময় দৌড়ের রেস করি না আমরা? তো সেরকম একটা ব্যাপার যে একটা বাইক এবং একটা গাড়ি এরকম রেসে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তো গাড়িটা আমি একটু আঁকি। এই যে এটা হচ্ছে গাড়িটা, এটা হচ্ছে গাড়ি, আর এটা হচ্ছে বাইক, এটা হচ্ছে বাইক, ঠিক আছে? বাইক এখান থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তো বলা হচ্ছে যে প্রতিযোগিতায় কেউই জেতে নাই, কেউই হারে নাই। কেন? পড়ো লাস্টের লাইন। তারা একই সময়ে শেষ বিন্দুতে পৌঁছাইছে, একই সময়ে শেষ বিন্দুতে পৌঁছাইছে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলছে ভাই তারা যে একই স্থান থেকে যাত্রা শুরু করছে, এটা আপনারা কে বললো? একই স্থান থেকে যাত্রা শুরু না করলে প্রতিযোগিতা কেমন হবে? কেউ যদি একটু আগানো থাকে আর কেউ যদি একটু পিছানো থাকে, তাহলে তো ফেয়ার প্রতিযোগিতা হইল না। আমি আর তুমি দৌড়াবো, তো তুমি দৌড়াচ্ছ আগে থেকে, আমি দৌড়াচ্ছি পিছন থেকে, তাহলে ফেয়ার হবে না। আমরা একই জায়গা থেকে দৌড়াবো, তাই না? এবং সেটা কোশ্চেনে বলে দেওয়াও আছে, একই স্থান থেকে দৌড়াচ্ছে, ঠিক আছে? এবার একটু তাকাও। গাড়ির আদিবেগ ছিল, গাড়ি ছিল যখন গাড়িটা চলা শুরু করে, মানে প্রতিযোগিতা অংশ নেয়, তখন গাড়ির বেগটা ছিল, এটাকে U1 বললাম, 10 মিটার পার সেকেন্ড। আর বাইকের বেগটা ছিল, এটাকে U2 বললাম, এটা ছিল 5 মিটার পার সেকেন্ড আদিবেগ। অর্থাৎ আদিবেগ শূন্য নিয়ে যাত্রা শুরু না, আদিবেগ ছিল আর কি। অনেকের কাছে মনে হতো ভাই এটা কেমনে হয়, আদিবেগ নিয়ে আবার যাত্রা শুরু কেমনে হয়? ভাই এই দুইটা আরও অনেক আগে থেকে আসতেছে, অনেক আগে থেকে আসতেছে, আসতেছে আসতেছে একটা সময় এখানে এসে দুইজন একই সাথে সমান সমান হয়ে গেছে। তখন ওকে বলতেছে চল আমরা একটু রেস দিই, ওকে বলতেছে আচ্ছা চল। তাহলে সেই মুহূর্ত থেকে, তো সেই মুহূর্তে দুইজনের বেগ, একজনের ছিল 10 আর একজনের ছিল 5, বুঝছো? তাহলে তারা যাত্রাপথের শেষ বিন্দুতে একই সময়ে পৌঁছাইছে। এ যদি টি সময়ে পৌঁছায়, এও টি সময়ে পৌঁছাইছে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব এস, এরও অতিক্রান্ত দূরত্ব একই তো এস, তাহলে এস দূরত্ব টি সময়। আমার কথা কি বোঝা গেছে? তাহলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, উভয়ই টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। শেষ তো ম্যাথ, অতিক্রম করে, ঠিক আছে? তো দেখো এর আদিবেগ দেওয়া আছে, গাড়ি ও বাইকের ত্বরণ দেওয়া আছে। গাড়ির ত্বরণ A1 কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাইকের ত্বরণ A2 কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা তুমি বলো তো তারা দুইজন যে একই সময়ে যাত্রা পয়েন্টে পৌঁছাইতে পারবে, এটা ম্যাথ না করে একটু আমাকে বলো তো, বুঝাই দাও তো। দেখো কোনো একটা প্রবলেম নিউমেরিক্যাল হিসাব করা, এটা যে কেউ পারবে, মানে খাতা কলমে সংখ্যার হিসাবে যে কেউ পারবে, যে হিসাব নিকাশ বুঝে। বাট একটা প্রবলেমকে অ্যানালাইসিস করে মাথায় ঢুকানো, এটা কিন্তু সবার দ্বারা হবে না। মানে ম্যাথের কিছু কথাবার্তা আছে, অন্তর্নিহিত কথা, এই কথাগুলো না তোমার সাথে বলতে চাইবে, তোমার ওর ভাষাটা বুঝতে হবে, বুঝছো? এই ভাষা বোঝার উপায় কি? বেশি বেশি প্র্যাকটিস করা। বেশি বেশি প্র্যাকটিস করলে ওর ভাষাটা তুমি বুঝতে পারবা। ওকে তুমি সময় দিবা, ও তোমার সাথে কথা বলার ট্রাই করবে, ও তোমাকে সময় দিবে। কিন্তু তুমি যদি একে সময় না দাও, তাহলে এর অনেক কথা তোমাকে বলতে চাইছিল কিন্তু তুমি শোনো নাই, বুঝতে পারবে না। তো দেখো এখান থেকে একটা সুন্দর জিনিস বোঝা যায়, দুটো দুটো গাড়ি এবং বাইক দুটো জিনিসই কি যে একই সময়ে পৌঁছাইতে পারে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? অনেকে মনে করতে ভাই এটা কেমন কথা, দেখেন এর আদিবেগটা 10, এর আদিবেগটা 5, তাহলে এ তো আগে পৌঁছাবে, এ তো পরে পৌঁছাবে। গুড গুড,
খুব ভালো অবজারভেশন, যে ঠিক আছে এটার আদিবেগ কম বেশি, এটার কম, তাহলে এ আগে পৌঁছাবে এ পরে পৌঁছাবে। ভাই আদিবেগ এর বেশি এর কম ঠিক আছে, কিন্তু যদি একই সাথে ওখানে পৌঁছাইতে চাই তাহলে কি করতে হবে, এর একটু বেশি ত্বরণ আর এর তুলনামূলক একটু কম ত্বরণে চলতে হবে, তাই না? যেহেতু এর আদিবেগ বেশি আছে আর এর আদিবেগ কম আছে, একই সাথে যদি পৌঁছাইতে চাই তাহলে যার আদিবেগ কম আছে ওর একটু বেগটা বাড়াইতে হবে, তো বেগ বাড়ানো মানে ত্বরণ, তো ত্বরণ বেশি হবে 3 আর এর ত্বরণ কম হবে দেখো 2, তাহলে ঠিকই আছে, একটা বেশি আর একটা কম, আদিবেগ বেশি যার তার ত্বরণ কম, আদিবেগ কম যার তার ত্বরণ বেশি। বাহ সুন্দর, তো কত সুন্দর ব্যালেন্স করা হয়েছে, একটা বেশি আর একটা কম, তাহলে তো দুইজন একই সময় একই সাথে ওখানে গিয়ে পৌঁছাইতে পারে, এটা সম্ভব, এটা সম্ভব। তাহলে আসো, তাহলে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s u1t প্লাস হাফ a1t স্কোয়ার, আর বাইকের ক্ষেত্রেও s u2t প্লাস হাফ a2t স্কোয়ার। দেখো t1 t2 না কিন্তু 1 আর 2, এবার 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা পাই, 1 আর 2 নং সমীকরণ থেকে পাই, দেখো এটাও s এটাও s, তাহলে 1 আর 2 তো সমান, অর্থাৎ u1t প্লাস হাফ a1t স্কোয়ার ইকুয়াল টু u2t প্লাস হাফ a2t স্কোয়ার। এইবার মানগুলো বসাই তো, u1 এর মান 10 10t প্লাস হাফ a1 এর মান 2t স্কোয়ার, u2 এর মান 5t, হাফ a2 হচ্ছে 3t স্কোয়ার। ওকে, তাহলে এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসি, দেখো তো 10t আর 5t এ পাশে আসলো, 10t মাইনাস 5t, তাহলে একটু লাইন গ্যাপ দিলাম, 5t বড় হয়েছে না, একটু লাইন গ্যাপ দিবা, এটা 2 2 কাটাকাটি t স্কোয়ার মাইনাস 3/2 t স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে দেখো নিচে এখানে 2 আছে, দেখতে ভালো লাগছে না, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 10t 2t স্কোয়ার মাইনাস 3t স্কোয়ার, এবার দেখতে একটু ভালো লাগতেছে, তাহলে 10t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 0, আমাদের টি বের করতে হবে, হয়ে তো গেছে। এবার এখান থেকে টি কমন নাও, টি কমন নিলে 10 মাইনাস টি ইকুয়াল 0, তাহলে হয় টি সমান সমান 0 আর একটা হচ্ছে 10 মাইনাস টি সমান সমান 0, তাহলে টি সমান সমান 10 সেকেন্ড, বুঝছো, টি সমান সমান 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড। টি 0 এটা তো হইতে পারে না, কেন পারে না, আরে টি 0 তো এখান থেকে যাত্রা শুরুর, সেটা টি 0, যাত্রা শুরুর মুহূর্তে টি 0 হচ্ছে আরম্ভ করছে, তা আমার তো আরম্ভ করছে ওই সময় লাগবে না, আমার লাগবে পৌঁছাইছে কতক্ষণ পরে, তাহলে কতক্ষণ পরে, কতক্ষণ ধরে যাত্রায় মানে প্রতিযোগিতা অংশ নিয়েছিল, অ্যান্সার কত 10 সেকেন্ড, এই যে এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে, কত সহজ জিনিস, কি ক্লিয়ার? এবার আমি একটা চিত্র আঁকতেছি, তুমি আমারে একটু বুঝাই দাও তো, এই ক্ষেত্রে আমি একটা চিত্র আঁকবো, তুমি আমার বুঝাই দিবা যে এবার দুটো একই সময়ে যাত্রাপথের শেষ বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা। যদি এমন হইতো, এই যে এটা গাড়ি, গাড়ির আদিবেগ u1 10 এবং গাড়ির a1 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বাইকের আদিবেগ u2 5 আর বাইকের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন হচ্ছে তারা একই সময়ে যাত্রাপথের শেষ বিন্দুতে পৌঁছাবে কিনা, একই সময়ে যাত্রাপথের শেষ বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, শেষ বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, বলো তো দেখি, বলো তো পারবে কিনা, একটু বুদ্ধি খাটাও তো, বলো পারবে কিনা।
কেন পারবে না বলো, কেন পারবে না বলো? গুড, এই তো অনেকে বুঝে গেছে, ভেরি গুড, এই তো অনেকে সুন্দর করে বুঝে গেছো যে আদি বেগও বেশি আবার ত্বরণ বেশি, আদি বেগও কম আবার ত্বরণের তুলনায় কম। তো এ তো সবসময় পিছানো থাকবে, এ সবসময় আগানো থাকবে, ঠিক আছে? গাড়ি সবসময় গাড়ির আদি বেগও বেশি, আদি বেগও বেশি, গাড়ির ত্বরণও বেশি, ত্বরণও বাইকের চেয়ে বেশি। তাহলে গাড়ি সব সময় আগায় থাকবে, গাড়ি সব সময় আগিয়ে থাকবে, আগিয়ে থাকবে। তাহলে যাত্রাপথের শেষ বিন্দুতে গাড়ি আগে পৌঁছাবে, বাইক দেরিতে পৌঁছাবে। দুটো একই সাথে পৌঁছাইতে পারবে না, দুটো একই সাথে পৌঁছাইতে গেলে একটা কম আর একটা বেশি হইতে হবে। অনেক কথা ভাই আপনি একটু ম্যাথমেটিক্যালি দেখান তো, দেখো ম্যাথমেটিক্যালি আসবে না। ধরলাম আচ্ছা এস দূরত্ব টি সময়ে পৌঁছাইছে ধরলাম, তাহলে এবার এস সমান সমান এস আসো, তাহলে গাড়ির ক্ষেত্রে u1 টি প্লাস হাফ a1 টি স্কোয়ার, বাইকের ক্ষেত্রে u2 টি প্লাস হাফ a2 টি স্কোয়ার। তো u1 এর মান 10 টি, হাফ a1 3 টি স্কোয়ার, u2 5 টি প্লাস হাফ a2 2 টি স্কোয়ার, 2 2 কাটাকাটি 10 টি 5 টি, তাহলে 5 টি। আর এখানে হচ্ছে 3/2 টি স্কোয়ার, 3/2 টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ইকুয়াল 0। তো 2 দিয়ে যদি গুণ করো 10 টি, 2 দিয়ে গুণ করলে 3 টি স্কোয়ার মাইনাস 2 টি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার সমীকরণ হবে 10 টি প্লাস টি স্কোয়ার ইকুয়াল 0। কেন ভাই এখান থেকে এবার টি এর মান বের করবেন, সমস্যা কোথায়? এখান থেকে টি এর মান বের করব, গুড, ভেরি গুড, তুমি যখন বলছো বের করি আসো। ইকুয়াল 0, টি সমান সমান 0 আর 10 প্লাস টি সমান সমান 0। তাহলে টি সমান সমান কত রে ভাই? -10 সেকেন্ড। এই সময় কোনোদিন ঋণাত্মক হইতে পারে? টি0 তো যাত্রা আরম্ভ, টি0 যাত্রা আরম্ভ, ঠিক আছে? তো টি0 তো এটা তো আর আনসার হবে না, এটা তো যাত্রা আরম্ভ। তাহলে কতক্ষণ পর? টি সময় পর। সেই টি সময়টা কত আসলো? -10। -10 এসে বোঝাচ্ছে যেটা অসম্ভব, মাইনাস সময়টা মাইনাস এসে বোঝাচ্ছে খবরদার খবরদার এটা সম্ভবই হবে না। সময় ঋণাত্মক হতে পারে না, তাহলে সময় ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা সম্ভব নয়, সময় নেগেটিভ হবে না, তার মানে এটা সম্ভব নয়, সম্ভব নয়। বুঝতে পারছো? দেখো অনেকে এই হিসাবের দিকে একটা কথা বলতে পারো যে ভাই আপনি যখন হিসাবটা করতেছেন এই কাজটা এখান থেকে এই কাজটা করলেই তো পারতেন। এই যে 10t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 0, 10t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 0। তো ভাই 10t ইকুয়াল টু টি স্কোয়ার, এবার টি দিয়ে কাটাকাটি করেন, টি দিয়ে কাটাকাটি করেন, টি দিয়ে কাটাকাটি করলে টি ইকুয়াল টু 10 সেকেন্ড, এই তো হয়ে গেল। হ্যাঁ এটা করা যায় বাট এটা করবা না, এটা করা যায় বাট এটা করবা না। কেন বলো তো? তুমি কত দিয়ে কাটাকাটি করলা? 10t ইকুয়াল টু টি স্কোয়ার, কি কাটাকাটি করছো? টি দিয়ে কাটাকাটি করছো, টি দিয়ে কাটাকাটি করছো। দেখো যারে দিয়ে কাটাকাটি করছো সে যদি 0 হয় তাহলে এই কাটাকাটি জায়েজ নেই, এই কাটাকাটি হবে না, এই কাটাকাটি এভাবে করা যাবে না। এরকম কাটাকাটি, এই দেখো সূক্ষ্ম সূক্ষ্ম ভুল এগুলা, এই কাটাকাটি করি বিধায় মারাত্মক বড় বড় ভুল হয়ে যাবে। তো আমি এই কারণে এই কাজটা করি নাই, আমি এটা করছি। এই যে দেখো আমি দেখাইছি, দেখো t0 হয় আর t10, তো 0 হতে পারে না, তাহলে 10। বুঝতে পারছো? এরকম কাটাকাটি করি নাই, কারণ এই কাটাকাটি করলে মারাত্মক ভুল হয়ে যাবে মাঝে মাঝে। এটা গাণিতিক দৃষ্টিকোণ থেকে বেশ বড় সড়ো একটা ভুল। আমি জানি অনেকে এই জিনিসটা বুঝতে পারো নাই, আমি তোমার আসলে ঠিকই বুঝাই। তুমি আমার কাছ থেকে
ধরো 100 টাকা ধার নিছো, 100 টাকা ধার নিছো, কিন্তু ধার পরিশোধ করার সময় তুমি আমাকে 50 টাকা দিচ্ছ, যে ভাই আমি নিয়েছিলাম 100 টাকা, দিলাম আপনাকে 50 টাকা। কেন? কারণ 50 সমান সমান 100। তোমার মাথা ঘুরে গেছে না যে ভাই কি বলেন এটা, 50 সমান সমান কেমনি 100 হয়? আসলে 50 সমান সমান 100, 1 সমান সমান 2, 1 সমান সমান 2, 3 সমান সমান 4, 5 সমান সমান 6, 19 সমান সমান 20। ভাই কি বলেন, আপনি কি পাগল হয়েছেন? আসো দেখো, আমি তো পাগল হইনি, দেখি তুমি পাগল হও কিনা। 1 ইকুয়াল টু 2 যে হয়, আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। 1 ইকুয়াল টু 2 প্রমাণ। ধরি a ইকুয়াল টু b ধরলাম। এবার উভয় পক্ষে আমি a গুণ করব, উভয় পক্ষে। ওকে, তাহলে a গুণ করলে a স্কোয়ার, a গুণ করলে a ইন্টু b, উভয় পক্ষে a গুণ করে পাই, গুণ a। এবার উভয় পক্ষ থেকে আমি b স্কোয়ার বিয়োগ করব, a স্কোয়ার ab, উভয় পক্ষ থেকে মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কি করলাম? উভয় পক্ষ থেকে মাইনাস বি স্কোয়ার, এটা করে। এবার আশা করি তুমি সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? সূত্র বলো। এ মাইনাস বি, এ প্লাস বি, এ বি মাইনাস বি স্কোয়ার। বি কমন নাও তো, কমন নিলে এ মাইনাস বি। এবার আসো ঘেচাং ঘেচাং করে কেটে দাও, এ মাইনাস বি, এ মাইনাস বি দিছো, কেটে দিছো। তাহলে এখানে থাকে এ প্লাস বি আর এখানে থাকে বি। প্রথম লাইনটা পড়ো, কি লিখছো? ধরি এ সমান সমান বি, তাহলে এর জায়গায় বি তো আমরা লিখতেই পারি, এর জায়গায় বি লিখব, বি প্লাস বি ইকুয়াল বি, দুটো বি, টু বি ইকুয়াল বি, বি বি কাটাকাটি করো, বি আর বি কাটাকাটি, উভয় পক্ষকে বি দিয়ে ভাগ করো। তাহলে অতএব বি দিয়ে ভাগ করলে 2, বি দিয়ে বিকে ভাগ করলে 1, তাহলে 2 ইকুয়াল টু 1, প্রুফড। 1 সমান সমান 2 প্রুফড। এবার 2 এর সাথে 100 গুণ করো, 200। 1 এর সাথে 100 গুণ করো, উভয় পক্ষে 100 গুণ করো, তাহলে 200 সমান সমান 100। বুঝছো? উভয় পাশে 50 গুণ করো, 50 গুণ করো, 50 দুগুণে 100, 50 গুণ 1 50, তাহলে 50 সমান সমান 100। 3 সমান সমান 4, কেমনে? উভয় পক্ষে 1 যোগ করো, অথবা উভয় পক্ষে 2 যোগ করো, 2 যোগ 2 1 যোগ 2, তাহলে 4 সমান সমান 3। দেখো দুনিয়ার সব কিছু এখন আমি প্রমাণ করতে পারবো, বুঝলা? দেখছো 1 সমান সমান 2, যা 1 তাই 2। বলো বুঝতে পারছো কিনা? যা 1 তাই 2। এখন অনেকের কাছে মনে হচ্ছে ভাই এটা কি হইলো, এটা কি হইলো ভাই, 1 সমান সমান 2, তাহলে তো দুনিয়াদারির ম্যাথটা সব চেঞ্জ হয়ে গেল। 1 সমান সমান 2 এটা কি হইতে পারে? না, 1 সমান সমান 2 এটা হইতে পারে না। গোজামিল না দিলে এটা হইতে পারে না। অবশ্যই এখানে একটা গোজামিল আছে, কোন একটা লাইনে। গেস করো তো কোন লাইনে গোজামিল আছে? অবশ্যই গোজামিল আছে, মারাত্মক বড় একটা গোজামিল আছে, বাট তুমি ধরতে পারো নাই। ঠিক আছে, তোমার চোখে সেটা পড়ে নাই। আমি লজিক্যাল ফ্যালাসি করছি এখানে, এখানে লজিক্যাল ফ্যালাসি করছি, কুযুক্তি। বলো কোথায় এই কাজটা করছি আমরা, কোন লাইনে? তো অনেকে অনেক কথা বলতে পারো, বাট আমি ঝামেলাটা করছি এই লাইনটাতে, এই যে লাইনটা, এই লাইনটাতে ঝামেলা করছি। কেমনে? দেখো তুমি আমাকে বলো 1কে 0 দিয়ে ভাগ করলে কত হয়? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ঠিক আছে, 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। ঠিক আছে, অনেকে আবার বলে যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি। ওকে ধরলাম, আপাতত ধরলাম ইনফিনিটি, টেন্স টু ইনফিনিটি। তাহলে 10কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। তাহলে 1/0, 10/0, এবার 0 0 কাটাকাটি 1 সমান 10। বলো, যেহেতু এটা আর এটা সেম, তাহলে 1/0 10/0 সমান, তাহলে 1 সমান সমান 10। বলো এগুলা কি বলা যাবে? বলো, তা তো বলা যাবে না। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। 1কে 0 দিয়ে ভাগ করো,
অসংজ্ঞায়িত। 1কে 10কে 0 দিয়ে ভাগ করো, অসংজ্ঞায়িত। 5কে 0 দিয়ে ভাগ করো, অসংজ্ঞায়িত। দেখো ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো ম্যাথিরোধ দেখাবে, ম্যাথিরোধ দেখাবে। তাহলে তুমি কি বলবা যে ভাই 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত, 10কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত, 5কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত, তার মানে 1, 5, 10 সবই সমান বলা যাবে? এটা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যাবে না। আমি যখন কাটাকাটি করব তখন খেয়াল রাখতে হবে যাকে দিয়ে কাটাকাটি করতেছি সে যেন 0 না হয়, যাকে দিয়ে কাটাকাটি করতেছি সে যেন 0 না হয়, তাহলে লজিক্যাল ফ্যালাসিটা চলে আসবে। আমি যাকে দিয়ে ভাগ করব সে যেন 0 না হয়, যদি 0 হয়ে যায় তাহলে লজিক্যাল ফ্যালাসিটা চলে আসবে। ঠিক আছে? কেমনে? আমি ধরি কি লিখছিলাম, ধরি a = b লিখছিলাম না? তাহলে a - b কত? 0। এখন এই লাইনে আমি a - b কাটাকাটি করছি, এই কাটাকাটি করা মানেটা কি? কাটাকাটি করা মানে তো ভাগ দিছি। a - b a + b b a - b, আমি a - b দিয়ে কাটাকাটি করছি মানে উভয় পক্ষকে a - b দিয়ে ভাগ করছি, তাহলে a - b a - b a - b a - b কাটাকাটি হয়েছে। এই a - b দিয়ে ভাগ করছি। এবার বলো তো a - b মানে আসলে কত? 0 না? a - b কত? 0। তাহলে ওই লজিক্যাল ফ্যালাসিটা কিন্তু আমি করছি। 1কে 0 দিয়ে ভাগ করলাম, 10কে 0 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 = 10। নো, তো ওই কাজটাই তো করছি রে ভাই। এই a - b দিয়ে ভাগ করা মানে কি দিয়ে ভাগ করা? 0 দিয়ে ভাগ করা। তো 0 দিয়ে ভাগ করে এরকম তো যে কোনো জিনিসই তুমি প্রুফ করতে পারো। তাহলে সব সময় মাথায় রাখবা, আমি যখন কাটাকাটি করব, দুই পাশ থেকে ঘেচাং ঘেচাং কাটাকাটি করব, তখন একটু বুদ্ধি খাটায় শিওর হয়ে নিতে হবে যে আমি যাকে দিয়ে কাটাকাটি করতেছি সে কি 0 কিনা। যদি 0 হয় তাহলে এই কাটাকাটি বৈধ না। বোঝা গেল? আরেকবার বলছি, a - b 0, a = b হলে a - b 0। তো a - b কাটাকাটি করা মানে উভয় পক্ষকে a - b দিয়ে ভাগ করা। তো a - b মানে কত? 0, a - b 0। তো আমি তো আসলে 0 দিয়ে ভাগ করতেছি, আর 0 দিয়ে ভাগ করে তো আমি যে কোনো ডিসিশন নিতে পারি। এটা তো একটা লজিক্যাল ফ্যালাসি হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি যখন কাটাকাটি করব, দুই পাশ থেকে ঘেচাং ঘেচাং কাটাকাটি করব, তখন একটু শিওর হয়ে নিব যাকে দিয়ে আমি কাটাকাটি করতেছি সে যেন 0 না হয়। বোঝা গেছে? তো আমরা আসলে ঝামেলাটা করছি এই লাইনে, ভুলটা এই লাইনে। কি ভুল বোঝা গেছে? এই লাইনে ভুল, এই কারণে হিসাবটা ভুল চলে আসছে। তো 2 = 1 তো কোনোদিনও হইতে পারে না। কি বুঝছো? ঠিক আছে? তো আমি যখনই কাটাকাটি করব মাথায় রাখবো যারা দিয়ে কাটাকাটি করতেছি সে যেন 0 না হয়। তো দেখো, তুমি দেখো t = 0 ছিল না? আমি যদি ঘেচাং ঘেচাং কাটাকাটি করতাম তার মানে তো আমি 0 দিয়েও কাটাকাটি করতেছি। তো এই কাজটা আমি করবো না, আর এই কাজটা আমি কখনো করবো না। ঠিক আছে? আর সবসময় একটা জিনিস মাথায় রাখবা, দ্বিঘাত সমীকরণ তার মূল দুটো হতে হবে। দ্বিঘাত সমীকরণ তার মূল দুটো হতে হবে। এখানে t এর পাওয়ার কত ছিল? 2, তাহলে দুটো মূল আসতে হবে। দুটো মূলই আসছে, একটা t0 একটা t10। তো 0 সঠিক না, ওটা বাদ, তাহলে t10 এটাই সঠিক। একটা জিনিস দেখছো, অনেকে বলতে ভাই t0 কেন সঠিক না? তুমি তুমি সমীকরণ কিন্তু কখনো মিথ্যা কথা বলে না এবং কোনো কথা লুকায় রাখে না। সমীকরণ তোমার সাথে কথা বলতে চাই, ওর কথাটা তোমার বুঝতে হবে। কিভাবে কথা বলতে চাই দেখো, তুমি সমীকরণকে কি জিজ্ঞেস করছো? তুমি জিজ্ঞেস করছো কখন তাদের এস সেম হবে, তাই না? কখন তাদের এস সেম হবে। দেখো টি সময়ে সেম দূরত্ব এস অতিক্রম করে, তার মানে আমি টিটা বের করতে চাই। তার মানে সমীকরণকে আমি জিজ্ঞেস করতেছি, এই সমীকরণ বলো কখন গাড়ি এবং বাইকের দূরত্ব সেম হবে। তো সমীকরণ কোনো কথা লুকায় রাখে না। সমীকরণ বলছে একেবারে শুরুতে, যাত্রা শুরুতে গাড়ি এবং বাইকের দূরত্ব সেম। হ্যাঁ তাই তো, যাত্রা শুরুতে গাড়ি এবং বাইকের দূরত্ব সেম 0। এবং সেটাই দেখাচ্ছে যে t0-তে t=0-তে গাড়ি আর বাইক একই জায়গা ছিল, আবার t=0-তে গাড়ি আর বাইক মানে সরি t=10 সেকেন্ডে গাড়ি আর বাইক একই জায়গায় একটু পরে আবার আসবে। বোঝা গেছে? অর্থাৎ t0-তে গাড়ি আর বাইক একই জায়গায়, আবার t10 সেকেন্ডে গাড়ি আর বাইক একই জায়গায়। তাহলে t0 হচ্ছে এটা আর t10 হচ্ছে এটা। তো t0 মানে আরম্ভ, ওটা তো আমার দরকার নেই, ওটা তো আরম্ভ।
তাহলে কতক্ষণ পরে গাড়ি এবং বাইক একই জায়গায়, সেই কতক্ষণ, সেই 10 সেকেন্ড। বুঝছো? বুঝতে পারছো? মাথায় রাখবা, সমীকরণ যদি দ্বিঘাতের সমীকরণ হয় দুটো মূল হবেই, দুটো মূল হবেই। ওকে, ক্লিয়ার? বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে? নেই, তাই তো? ওকে, আর একটা ছোট্ট ম্যাথ করবো আজকে আমরা। 6 নম্বর বলা হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থা হতে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে, অতঃপর 2 মিনিট সমবেগে চলে। যাত্রা শুরুর 2 সেকেন্ডে অর্জিত বেগ 4 মিটার পার সেকেন্ড হলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব কত? খুবই সুন্দর একটা কোশ্চেন। মোট অতিক্রান্ত দূরত্ব কত? আসো একটু চিত্র আঁকি। একটা গাড়ি, এই হচ্ছে রাস্তা। তো গাড়িটা প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে, তাহলে প্রথম 10 সেকেন্ড T1 বললাম। এই 10 সেকেন্ড সমত্বরণে চলে, তার মানে ত্বরণ নিয়ে চলে, ত্বরণ ধরো E, সমত্বরণে চলে গাড়িটা এখানে পৌঁছাইছে। দুটো গাড়ি না, একটাই গাড়ি। স্থির অবস্থা থেকে তাহলে আদি বেগ ইউ ছিল 0। স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চলে এখানে পৌঁছাই, তাহলে এই যে দূরত্বটা গাড়ি অতিক্রম করে সেটা হচ্ছে প্রথম সমত্বরণ অতিক্রান্ত দূরত্ব S1। তারপরে গাড়ি কি থেমে গেছে? নো। এরপরে গাড়ি আর সমত্বরণে না, সমবেগে চলছে। প্রথমে সমত্বরণে, তারপরে সমবেগে চলছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এরপরে গাড়িটা সমবেগে ধরো এইটুকু চলছে, সমবেগে চলে গাড়িটা ধরো এখানে পৌঁছাইছে, গাড়িটা এখানে পৌঁছাইছে। এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমি বললাম S2। এই S2 অতিক্রান্ত দূরত্ব সমবেগে অতিক্রান্ত দূরত্ব। আমাদের S1 আর S2 বের করতে হবে। আমি চিত্র এঁকে দিছি, যা অ্যানালাইসিস করার কথা সব বলে দিছি। তাহলে হিসাব নিকাশ করো, কিভাবে করবা? করো হিসাব নিকাশ। প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S1 না, সেটা কিন্তু ত্বরণই। তাহলে S1 ইকুয়াল টু হবে UT প্লাস হাফ AT স্কোয়ার। আর পরবর্তী ক্ষেত্রে সময়টা হচ্ছে T2। কয় মিনিট? 2 মিনিট। পরবর্তীতে 2 মিনিট, এই যে এটা 2 মিনিট, এই 2 মিনিট সমবেগে। তো সমবেগে অতিক্রান্ত দূরত্ব S2 হবে S ইকুয়াল টু VT। তো আমাদের তো এ জানা নাই, আমি S1 কেমনে বের করব? এ জানতে পারবো তো? ম্যাথের লাস্টের লাইনটা পড়ো, তাহলে এ বের হয়ে যাবে। নাও, তোমাকে একটু ভাবার জন্য টাইম দিলাম। লাস্টের লাইনটা পড়ো, তাহলে দেখো এ বের হয়ে যাবে। যাত্রা শুরুর 2 সেকেন্ডে অর্জিত বেগ 4। তাহলে যাত্রা শুরুর 2 সেকেন্ডে, তাহলে যাত্রা যখন শুরু করে আদি বেগ U0। দেখো, আমি ত্বরণ বের করতে চাই, ত্বরণ বের করব, দেখি ত্বরণ বের করব। তাহলে যাত্রা শুরু আদি বেগ U0, যাত্রা শুরুর 2 সেকেন্ডের মাথায় অর্জিত বেগ V হয় 4 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরুর 2 সেকেন্ডের মাথায় অর্জিত বেগ V হয় 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে সুন্দর মতো ত্বরণ বের হয়ে আসবে। আসবে না ত্বরণ? A V মাইনাস ইউ ডিভাইডেড বাই T। V কত? 4, ইউ কত? 0, T কত? 2। তাহলে 4/2, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই তো ত্বরণ। এই বলো তো,
যাত্রা শুরুর 2 সেকেন্ডে ত্বরণ বেশি নাকি 4 সেকেন্ডে ত্বরণ বেশি নাকি 6 সেকেন্ডে ত্বরণ বেশি নাকি 8 সেকেন্ডে ত্বরণ বেশি? কখন ত্বরণ বেশি বলো? না পারলে কিন্তু মাইর দিব। প্রশ্ন পড়ো, সুন্দর করে প্রশ্ন পড়ো। গাড়ি স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমতরণে এই সমতরণ, তাহলে প্রথম থেকে এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড সমতরণে চলছে, সমতরণে একই ত্বরণে চলছে। তো আমাদের যাত্রা শুরুর 2 সেকেন্ডের মাথায় বেগ দেওয়া ছিল, ওখান থেকে আমরা ত্বরণটা বের করে নিছি, ওই ত্বরণে 10 সেকেন্ড চলছে, প্রথম 10 সেকেন্ড, তাই না? তাহলে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, 6 সেকেন্ড পর, 7 সেকেন্ড পর, 8 সেকেন্ড পর, 9 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ আসলে একই আছে, এবং সেই ত্বরণের মান হচ্ছে এটা। হয়ে গেছে, হয়ে গেছে। তুমি এখন S1 বের করতে পারবা, তুমি এখন S1 বের করতে পারবা। তাহলে S1 হবে ut1 প্লাস হাফ a t1 স্কোয়ার। তো ইউ 0, হাফ a এর মান 2, আর টি1 এর মান 10, 10-এর স্কোয়ার, 2 2 কাটাকাটি, 10-এর স্কোয়ার মানে 100 মিটার। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা S2 বের করব। S2 হচ্ছে সমবেগে, তাহলে সমবেগে S2 ইকুয়াল টু, দেখো এদিকে দেখো, S2 ইকুয়াল টু ভিটি, টি জানি, টি 2 মিনিট জানি, টি 2 মিনিট আমি জানি, কিন্তু ভি তো জানি না। তাহলে ভি লাগবে এই পুরো পথে, এই পুরো পথে ভিটা লাগবে। এদিকে তাকাও, প্রথম 10 সেকেন্ড সমতরণে চলছে, তার মানে বেগের মানটা 0 থেকে বাড়ছে, এই পয়েন্টে তার অর্জিত বেগ ভি, এই পয়েন্টে অর্জিত বেগ ভি, এই ভিটা আমি বের করতে চাই, 10 সেকেন্ডের মাথায় অর্জিত বেগটা বের করতে চাই। তাহলে 10 সেকেন্ড শেষে অর্জিত বেগ কত সেটা চাই, মুখে মুখে করব, অর্জিত বেগ ভি এইটা কত, এটা আগে বের করতে চাই। তারপরে তো ওই বেগ নিয়ে পুরো পথ সমবেগে চলছে, বেগ আর বাড়ে নাই, মুখে মুখে বেগটা বের করতে পারবো। দেখবা কেমনে? স্থির অবস্থা ছিল, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, 2 2 করে বাড়ছে, 2 2 প্রত্যেক সেকেন্ডে। তাহলে বোঝো 0, 10 সেকেন্ড চলছে, তাহলে 1 সেকেন্ড পরে বেগ 2 সেকেন্ড পরে আরও 2 মানে 4, 3 সেকেন্ড পরে আরও 2 6, 4 সেকেন্ড পরে আরও 2 8, 5 সেকেন্ড পরে আরও 2 10, 6 সেকেন্ড পরে 12, 7 সেকেন্ড পরে 14, 8 সেকেন্ড পরে 7 সেকেন্ড পরে 14, 7-এর পরে 8, 8 সেকেন্ড পরে 16 আরও 2, তারপর 9 সেকেন্ড পরে 18, 10 সেকেন্ড পরে অর্জিত বেগ 20, কত 20, বুঝছো? এই যে মুখে মুখে বের করছি ভাই, সূত্র দিয়ে বের করা যাবে না, ইজিলি বের করা যাবে, কেন যাবে না? 10 সেকেন্ড শেষে অর্জিত বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দেন ইউ 0, এ 2, টি এর মান 10 সেকেন্ড শেষে 10, এই তো 20 মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে সমবেগে চলছে। তাহলে গাড়ির এখানে বেগ 20, এখানে বেগ 20, এখানে বেগ 20, এখানে বেগ 20, তাহলে 20 সেকেন্ড চলছে, 20 মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে চলছে 2 মিনিট, 2 মিনিট মানে কয় সেকেন্ড? 2 গুণ 60, 6 দুগুণে 12, 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S2। তাহলে S2 ইকুয়াল টু, এই সূত্র লিখবো, এটা তো ত্বরণের সূত্র, সমবেগের সূত্র কি? S ইকুয়াল টু ভিটি। তাহলে ভি এর মান 20 আর টি এর মান 120, তাহলে 120 গুণ 20, 2400 মিটার। তাহলে অতএব মোট অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2, তাহলে 100 আর 2400, তাহলে 2500 মিটার। বলো বুঝতে পেরেছো? ঠিক আছে, বলো ক্লিয়ার? তাহলে আজকে কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ করলাম। নেক্সট দিন আমরা গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, গ্রাফ রিলেটেড প্রবলেম আমরা নেক্সট দিন সলভ করব। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখি তোমাদের কমেন্ট নিয়ে এবার কয়েকটা।
বলো, কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানো। ভাইয়া বুক পড়াবেন না? বই কি আছে বলো, কি পড়াচ্ছি? আমি কি বই পড়াচ্ছি না? অপূর্ব অপু দাদা, আপনার নাম কি? আমার নাম অপূর্ব দাদা। ভাই আমি ক্যালকুলেটর দিয়ে ক্লাস করতেছি, ক্যালকুলেটর দিয়ে ক্লাস করতেছি, করো। আইজি সিস আসো, এটা আবার কি? আচ্ছা আচ্ছা, ফালতু কমেন্ট, আচ্ছা ডিলেট, এটা রেস্ট্রিক্ট দিয়ে দিই। সরল স্পন্দন গতি কি দাদা? কয়েকবার আক্স করছি, সরল স্পন্দন গতি এখনো পড়াইনি, ওটা পড়াবো পরে। গ্রাফ কি সাথে রাখবো? না, গ্রাফ লাগবে না, গ্রাফ আমরা খাতায় আগে একে একে বুঝবো। আপনাকে সবাই অপূর্ব দাদা বলে কেন? সবার ভালো লাগে তাই। বাকি আর গাড়ির ম্যাথটা, বাকি আর গাড়ি এর ম্যাথটা, বাইক আর গাড়ির ম্যাথটা তো করছি, হয়তো গেছে। আমি এই স্বপ্ন কি শুধু কি লিখছো বুঝলাম না ভাইয়া, কি করব? কেন কি করবা? দাদা এই চ্যাপ্টারের আর কয়টা ক্লাস লাগবে? অনেক ক্লাস লাগবে দাদা। থার্ড চ্যাপ্টার কি আপনি করাবেন? জানি না কে করাবে এটা ভাইয়া, এটা আর একবার একটু বুঝিয়ে দিবেন। তুমি ট্রাই করো, নিজে বোঝার ট্রাই করো, দেখবা বুঝে যাবা। আর না হলে ভিডিওটা আরেকবার একটু দেখে নিও, তাহলে দেখবা বুঝে গেছো। দাদা আজকে সব একদম পানির মতো ক্লিয়ার, গুড, ভেরি গুড গুড। দাদা ম্যাথ করতে মজা লাগছে? হ্যাঁ, ম্যাথ করতে তো মজা লাগবে। নানা প্রকার গতি, নানা প্রকার গতি এখন আমরা পড়িনি, পড়বো, আমরা ওগুলা পড়বো। দাদা একটা মেসেজ দিছি, ইমার্জেন্সি। ইমার্জেন্সি মেসেজ কি দিছো? কি মেসেজ দিছো ইমার্জেন্সি? ইমার্জেন্সি দেখা ফার্স্ট, কি লিখছো বুঝলাম না। এক্সামের সময় কি ছবি আঁকবো? এক্সামের সময় অবশ্যই ছবি আঁকবো, আমি যেভাবে করাচ্ছি পরীক্ষার খাতা এইভাবে করবা। ভাই গতির প্রকারভেদ করাবেন না? আরে এটা পড়াইনি এখনো, পড়াবো। বা আপনার সাথে ম্যাথ সলভ করতে ভালো লাগে, গুড, ভেরি গুড। হাউ টু স্টাডি ফিজিক্স, আমরা তো দেখাচ্ছি আমরা ক্লাসে কি পড়তেছি, আমরা কি বায়োলজি পড়তেছি? ভাইয়া ক্যালকুলেটর হ্যাকগুলো আবার দেখাই দিয়েন প্লিজ। তুমি ট্রাই করো, ট্রাই করো। মোবাইল কেনার সময় তোমাকে মোবাইল চাপা কেউ শেখাই দিছে বলো? মোবাইল তো ঠিকই চাপতে পারো, তাই না? ক্যালকুলেটর কেন পারো না? কারণ ক্যালকুলেটরকে মোবাইলের মতো ভালোবাসবা, দেখবা সব বুঝে গেছো। ফিজিক্স অনেক হার্ড, ফিজিক্স সবচেয়ে সহজ সাবজেক্ট। যে ফিজিক্স হার্ড হার্ড বলে তার মাথায় গিলো কম। দাদা বাইক্রোনাল কি? তো বুঝলাম না বাইক্রোনাল কি। রোজাতে ক্লাস অফ থাকবে? না, ক্লাস অফ থাকবে কেন? রোজাতে কেন ক্লাস অফ থাকবে? দাদা আপনি ঘুমান কত ঘন্টা? আমি ঘুমাই 8 ঘন্টা ঘুমাই। তাহলে এক্সামে মোবাইল অ্যালাউ করেন? এক্সামে মোবাইল অ্যালাউ করেন? কে এক্সামে মোবাইল অ্যালাউ করবে? দাদা ক্যালকুলেটর কিনবো? ক্যালকুলেটর না থাকলে কিনবো অবশ্যই। নটরডেম কলেজের বেস্ট ফর অল বয়েজ, আচ্ছা গুড, ভেরি গুড। দাদা কোয়ান্টাম ফিজিক্স কি? আগে আপাতত নর্মাল ফিজিক্স পড়ি, তারপর আমরা কোয়ান্টাম ফিজিক্স পড়বো। হ্যাঁ দাদা 5T থেকে 10T কেমনে হয়েছিল? 2 দিয়ে গুণ করছিলাম, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করছিলাম। দাদা আমাদের নাকি নতুন শিক্ষামন্ত্রী আসছে, তাই নাকি? আমি তো জানতামই না। দাদা আপনার এজ কত? আপনাকে সবাই দাদা বলে কেন? আর আপনি কি রেগুলার এই কোশ্চেন মেমোরাইজ করে আসেন নাকি? আচ্ছা গুড। দাদা কিছু ক্যালকুলেটর হ্যাকস শিখান, আর যেটা লাগবে সেটা তো আমি ক্লাসে শিখাই দিই। ম্যাথ করতে যেটা লাগবে সেটা শিখাই দিই, তুমি সবসময় ক্যালকুলেটর কাছে রাখবা। দাদা কত আওয়ার পড়তে হবে? সারাদিনই পড়তে হবে, ঠিক আছে? সারাদিনই পড়তে হবে। এই পড়া মানে বই নিয়ে বসে থাকা না, বই ছাড়াও পড়াশোনা করা যায়, বই ছাড়াও পড়াশোনা করা যায়। তুমি খাইতে খাইতেও পড়তে পারো, ঘুমাইতে ঘুমাইতেও পড়তে পারো, খেলতে খেলতেও পড়তে পারো। সবসময় চিন্তার দরজা খোলা রাখতে হবে, বুঝতে পারছো? পড়াশোনা নিয়েই সবসময় চিন্তা করবা, এটাই তো পড়াশোনা। খেলতে থাকলেও পড়াশোনা নিয়ে ভাববা যে একটা ফুটবলকে তুমি শট দিলা, কত বেগে শট দিলা, গোল হবে কি হবে না সেটা চিন্তা করবা, বুঝছো? খেলার মধ্যেও দেখবা ফিজিক্স ঢুকে গেছে। সারাদিন স্কুলে থাকি, পড়বো কখন? স্কুলে গিয়ে কি করো? স্কুলে তো মানুষ পড়াশোনা করার জন্য যায়, তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করবা? স্কুলে গিয়ে যদি ফ্রেন্ডদের সাথে দৌড়াদৌড়ি করো, তারপরে মজা মজা মাস্তি করো, দুষ্টুমি করো, তাহলে তো হবে না, পড়াশোনার মধ্যে থাকতে হবে। দাদা কোন সময় কোন সূত্র ইউজ করব? কোন সময় কোন সূত্র ইউজ করবো আমরা করতেছি ম্যাথ করার সময়। দেখো ম্যাথ করার সময় তো বলেই দিচ্ছি সব সময় যে দেখো এখানে এই সূত্রটা লাগবে। হুম, তুমি সমবেগের জন্য কি ত্বরণের সূত্র খাটাবা?
আর ত্বরণ হলে কি সমবেগের সূত্র খাটাবা না, তাহলে প্রশ্নটা পড়ে সুন্দর করে বুঝতে হবে। দেখবা আমরা কোনো প্রবলেম সলভ করার সময় আমরা তো সবসময় ক্লাসে বলে দিচ্ছি। ঠিক আছে, তো টাটা, বাই বাই, ভালো থাকো।